আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের বইসমূহ, এই অধ্যায় থেকে আলোচনা করব। উদ্দীপকটি থেকে আমি এখন পড়ছি। 2019 সনের 1 জানুয়ারি তারিখে জনাব রিয়াজ নগদ 80,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র ও মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ: জানুয়ারির 5 ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500 টাকা। জানুয়ারি 10 তারিখ রফিকের নিকট মাল বিক্রয় 60,000 টাকা। জানুয়ারির 12 তারিখ আন্তঃফেরত 5,000 টাকা। 15 তারিখ কমিশন পাওয়া গেল 7,000 টাকা। 20 তারিখ নগদে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। 25 তারিখ ফারুকের নিকট হতে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। 28 তারিখ ভাড়া প্রদান 8,000 টাকা। 30 তারিখ ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। এই উদ্দীপকটি থেকে আমাদের কাছে যা জানতে চাওয়া হয়েছে তা হচ্ছে: ক, মিস্টার রিয়াজের ব্যবসায়ের শুরুতে মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, 5, 12, 15 ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। ব্র্যাকেটে দেওয়া আছে, ব্যাখ্যার প্রয়োজন নেই। গ, 10, 20, 25 ও 28 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এখন আমরা কয়ের সমাধানে যাই। কয় আমাদের কাছে চাওয়া হয়েছিল মিস্টার রিয়াজের ব্যবসায়ের শুরুতে মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধন আমরা জানি প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসে তাই হচ্ছে তার মূলধন। এই অঙ্কের ক্ষেত্রে শুরুতেই জনাব রিয়াজ নগদ 80,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র নিয়ে এসেছিল। তাহলে এই 80,000 টাকা এবং 40,000 টাকা এই দুইটি হচ্ছে মূলধন। এখানে পরবর্তী কথা যেটা ছিল তা হচ্ছে মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এটির যদি আমরা জাবেদা করি তাহলে পাই নগদান হিসাব ডেবিট, মিতার ঋণ হিসাব ক্রেডিট। এখানে মূলধন নাই, তাহলে আমরা যখন অঙ্ক করতে যাব 80,000 টাকা এবং 40,000 টাকাই শুধুমাত্র নিয়ে আসবো। ঋণের সাথে যেহেতু মূলধনের সম্পৃক্ততা নাই, তাই আমরা এখানে এটি দেব না। আমরা কয়ের সমাধান দেখি। কয়ের সমাধানে আমরা এভাবে শিরোনাম দিয়েছি: জনাব রিয়াজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নগদ 80,000 টাকা এবং আসবাবপত্র 40,000 টাকা। এখানে আমি তারিখ উল্লেখ করেছি 2019 জানুয়ারি 1 তারিখ। তাহলে 80,000 এবং 40,000 যোগফল আমরা পেয়ে গেলাম 1,20,000 টাকা। আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম জনাব রিয়াজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। ক্ষয় আমাদের কাছে চাওয়া হয়েছিল 5, 12, 15 ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা ব্যাখ্যা দেব না। 5 তারিখের লেনদেন আমরা দেখছি। প্রথমে ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500 টাকা। ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500 টাকা। যেহেতু ভ্যাট সহ আছে, আমরা জানি যে ভ্যাটের সুনির্দিষ্ট হার হচ্ছে 15%। ভ্যাট সহ যেহেতু বলা আছে, 100 টাকার জিনিস যদি ক্রয় করা হয় তাহলে তার সাথে আরো ভ্যাট প্রদান করতে হবে 15 টাকা। অর্থাৎ যে জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তার মধ্যে ভ্যাট ছিল 15 টাকা, অর্থাৎ 115 ভাগের 15। আমরা তাহলে 57,500 টাকার ক্ষেত্রে আমরা কত টাকা ভ্যাট দিয়েছি নির্ণয় করতে চাইলে 57,500 গুণন 15 ভাগ 115 যদি আমরা দিই, আমরা পেয়ে যাব ভ্যাটের পরিমাণ। ভ্যাট আমরা এক্ষেত্রে বের করলে বের হবে 7,500 টাকা। যেহেতু ভ্যাট একটি খরচ, মুনাফা জাতীয় ব্যয়, আবার এখানে ক্রয় দেওয়া আছে, ক্রয় হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয়,
এই জন্য আমরা জাবেদা করলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা দেখি জাবেদা আমরা কিভাবে করেছি। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ভ্যাট আমরা নির্ণয় করেছিলাম 7,500 টাকা, আমরা 57,500 টাকা থেকে যদি 7,500 ভ্যাটের টাকা বাদ দিই তাহলে আমরা ক্রয়কৃত দ্রব্যের মূল্য বাবদ পরিশোধ করেছিলাম 50,000 টাকা, ভ্যাট বাবদ পরিশোধ করেছিলাম আমরা 7,500 টাকা, আমরা মোট পরিশোধ করেছিলাম 57,500 টাকা। এবার আসি আমরা 12 তারিখের লেনদেনে। 12 তারিখে দেওয়া ছিল আন্তঃফেরত 5,000 টাকা। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। যে পণ্যদ্রব্য আমরা বিক্রয় করেছিলাম তা যখন আমাদের কাছে ফেরত আসে তাকে আমরা বলি আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। প্রাপ্য হিসাব বা দেনাদার আমরা যেভাবে লিখি, আমরা কিভাবে লিখব? আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 এবং 5,000। এরপরে আসি আমরা 15 তারিখ। কমিশন পাওয়া গেল 7,000 টাকা। কমিশন পাওয়া গেল 7,000 টাকা। তাহলে কিভাবে হবে? কমিশন পাওয়া গেল, এক্ষেত্রে নগদকে আমরা মূল্যায়ন করব, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। দেখো আমরা এখানে এভাবেই দিয়েছি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এবার আমরা সর্বশেষ যে লেনদেনটি দেখব তা হচ্ছে 30 তারিখের লেনদেন। ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। আমরা টাকা প্রদান করি পাওনাদারকে আমরা এভাবে বলি প্রদেয় হিসাব। তাহলে আমরা খুঁজে দেখব ফারুক আমাদের কাছে কত টাকা পেত। ফারুক পেত হচ্ছে 10,000 টাকা, তাকে পূর্ণ নিষ্পত্তিতে দেওয়া হলো 9,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব যেহেতু 10,000 টাকা ছিল আমরা 10,000 টাকায় লিখব। আর নগদান হিসাব ক্রেডিট করব, যেহেতু দিয়েছে 9,000 টাকা, 9,000 টাকাকে আমরা ক্রেডিট করব নগদান হিসাব। এবং 1,000 টাকা যেহেতু আমরা বারটা পেয়েছি তাহলে প্রাপ্ত বারটা হিসাব ক্রেডিট করে দেব 1,000। আমরা দেখি সমাধান কিভাবে করেছি। প্রদেয় হিসাব লিখে ব্র্যাকেটে আমরা নাম উল্লেখ করে দিলাম, এখানে ফারুক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। দেখো এখানে ফারুক আমাদের কাছে পেত 10,000 টাকা, আমি উল্লেখ করেছি 10,000। নগদের টাকা আমরা পরিশোধ করেছি 9,000, 9,000 টাকা চলে গেছে যেহেতু, এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করেছি। এবং আমরা প্রাপ্ত বার্তার জন্য ক্রেডিট করেছি 1,000 টাকার। তাহলে এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান। গ নাম্বার প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছিল 10, 20, 25 ও 28 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও। একদম প্রথমে যে আমরা 10 তারিখে এখানে দেওয়া হচ্ছে রফিকের নিকট মাল বিক্রয় 60,000 টাকা। যেহেতু এখানে নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথাটি উল্লেখ নেই, তাহলে বুঝতে হবে এটি ধারের লেনদেন বা বাকির লেনদেন। তাহলে আমরা বিক্রয়ের সাথে এখানে কার সম্পর্ক পাই? রফিক হচ্ছে এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে আমরা যদি জাবেদা করি এভাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে এখানে 60,000 টাকা। আর বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর আমরা জানি মুনাফা জাতীয় আয়ের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে মূলধনের সাথে যোগ হবে। দেখি আমরা কিভাবে দেখিয়েছি যে রফিকের নিকট মাল বিক্রয় 60,000 টাকা। তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমি জানুয়ারি 10 তারিখ দিয়েছি, প্রাপ্য হিসাবের ঘরে দিয়েছি 60,000, যেহেতু প্রাপ্য হিসাবের পরিমাণ বেড়ে গেছে। ঠিক একই সাথে বিক্রয়ের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি করতে হলে আমাদের মূলধনের সাথে যোগ করতে হয়, তাই আমি এখানে দিয়েছি 60,000 মূলধনের ঘরে। এখানে মন্তব্যের ঘরে আমি দিয়েছি ধারী বিক্রয়। এবার আসি আমরা দ্বিতীয় লেনদেনের। দ্বিতীয় লেনদেনটি ছিল হচ্ছে 20 তারিখের। 20 তারিখে বলা ছিল নগদে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। জাবেদা করলে এমন হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি হচ্ছে সম্পদ বেড়ে যাবে 20,000 টাকা, আর নগদ টাকা চলে গেছে, এজন্য
সম্পদ হ্রাস পাবে 20,000 টাকা। অর্থাৎ এখানে সম্পদের দিকেই লেনদেনের দ্বৈত প্রভাব আমরা দেখতে পাই। দেখো তোমরা এখানে দিয়েছি 20 তারিখ, নগদ টাকা হ্রাস পেয়েছে 20,000, এই জন্য আমি এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়ে কমিয়ে দেখিয়েছি। একই সাথে যেহেতু যন্ত্রপাতি বেড়ে গিয়েছে এই জন্য এখানে 20,000 টাকা দেখিয়েছি। আর মন্তব্যের ঘরে এখানে আমি দিয়েছি নগদে যন্ত্রপাতি ক্রয়। এরপরে ছিল আমাদের 25 তারিখের লেনদেন। ফারুকের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। এখানে দেখো তোমরা লক্ষ্য করে নাম আছে কিন্তু নগদ কথাটি উল্লেখ নাই। এই ধরনের লেনদেনের ক্ষেত্রে আমরা ধারের লেনদেন বা বাকির লেনদেন হিসাবে আমরা ধরে নিই। আর আমরা জানি ক্রয়ের সাথে জড়িত হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। এখানে ফারুক হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে তোমরা দেখো এখানে প্রদেয় হিসাবের ঘরে আমি 10,000 টাকা দিয়েছি, যেহেতু প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। ঠিক একই সাথে ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তো মালিকানা সত্ত্ব হ্রাস করতে হলে আমাদের মূলধন থেকে বিয়োগ করতে হয়, তাই এখানে আমি দিয়েছি 10,000 টাকা এবং ব্র্যাকেটে দিয়েছি যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পায় ক্রয়ের দ্বারা, আর ব্র্যাকেটে আমি দেখিয়ে দিয়েছি ধারে ক্রয়। সর্বশেষ লেনদেন ছিল আমাদের 28 তারিখের, ভাড়া প্রদান 8,000 টাকা। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এর দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর মালিকানা সত্ত্ব হ্রাস করতে হলে আমাদের মূলধন থেকে বিয়োগ করতে হয়। আমরা এখানে দিয়েছি 8,000 টাকা এবং ব্র্যাকেটে দেখিয়েছি যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে তাই আমরা মূলধন থেকে বিয়োগ করে দেখিয়েছি। আবার নগদ টাকা হ্রাস পেয়েছে বিধায় এখানে আমরা নগদের ঘরে 8,000 টাকা বিয়োগ করে দেখিয়েছি। এবার আমরা কলাম ভিত্তিক আমরা রেজাল্টগুলো নামাবো। এখানে -20,000, এখানে আছে -8,000, তাহলে কত হয়ে যাবে? -28,000। এখানে 60,000 একটাই যেহেতু আছে আমরা 60,000-ই বসাবো। তারপরে যন্ত্রপাতি 20,000 আছে, এখানে আমরা 20,000-ই বসাবো। প্রদেয় হিসাব আছে 10,000, আমরা বসালাম। মূলধন 60,000 থেকে বিয়োগ করব আমরা 10,000, বিয়োগ করব 8,000, এখানে আসবে 42,000। এবার আমরা সম্পত্তি সমান দায় আমরা নির্ণয় করার জন্য কি করব? -8,000 প্লাস 60,000 প্লাস 20,000 ক্যালকুলেটর করলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব 52,000। এখানে 10,000 যোগ 42,000 যদি যোগ করি তাহলে এখানেও পেয়ে যায় 52,000। তাহলে আমরা বলতে পারি সম্পত্তি যখন 52,000 টাকা তখন মোট দায়ের পরিমাণও 52,000 টাকা। আর এখানে দায় বলতে অবশ্যই বহিদায় এবং আন্তঃদায়ের সমষ্টিকেই বোঝাচ্ছি আমরা। বহির্দায় বলতে আমরা প্রদেয় হিসাব, ঋণ এসবকে বুঝি, আর আন্তঃদায় বলতে আমরা মালিকানা সত্ত্বকে বুঝি, আমরা জানি। তাহলে আমাদের যেহেতু দুই পাশ মিলে গেল, তাহলে স্বাভাবিকভাবেই আমরা মনে করতে পারি আমাদের রেজাল্ট ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো।